দেখছেন ওঙ্কার বাংলায় টেলি ক্যানভাস, চিত্র শিল্প ছবি ক্যানভাস। আজকে এই মুহূর্তে আমরা রয়েছি একাডেমির শিল্প প্রদর্শনী। এর আগেও একটা এপিসোড আমাদের এই নিয়ে হয়েছে, সেখানে আমাদের শিল্পী ছিলেন, সঙ্গে কথা হয়েছে, তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছি। আজকেও কিন্তু আমাদের সঙ্গে আবার কয়েকজন শিল্পী রয়েছেন, তারা প্রত্যেকেই তাদের শিল্পী জীবনের অনেকখানি পার করে এসেছেন। তাদের থেকে অনেক কিছু জানার আছে, অনেক কিছু শেখার আছে, অনেক গল্প শোনার আছে। এপিসোডের শেষ অবধি থাকতেই হবে। তো সেই যে একদম ছোটবেলায় শুরু থেকেই শিল্পের জার্নি, সেইটা যদি একটু ছোট্ট করে গুছিয়ে আমাদের বলা যায়। এমনি বাড়িতে বলতে গেলে বাবার বোধহয় একটু ছবি আঁকার দিকে ছিল, কিন্তু যাই হোক উনি অন্য লাইনে ছিলেন। কিন্তু আমাদের ভাই বোনদের মধ্যে সকলেই ছবি আঁকার টেন্ডেন্সিটা ছিল, কারণ স্কুল লাইফে তো অনেক দরকার হয়। সায়েন্স নিয়ে মোটামুটি সবাই পড়েছে দিদিরা, তা আমিও সায়েন্স নিয়েই পড়েছিলাম। তো আমার আঁকার উপরে খুবই ঝোঁক ছিল। ছোটবেলায় প্রথমে মাটি দিয়ে কালী ঠাকুর তৈরি করতাম, আমার সিনিয়র একজন দিদি আর কি ও করতো, সেই এটা পেয়ে আমিও করেছি। তারপরে নিজের পুতুল বানানো, জামা কাপড় বানানো, তাদের এইসব নিয়ে একটা নিজের মাথাটাই খাটাতাম আর কি। কখনো বলতাম না মা করে দাও, কিন্তু সায়েন্স সে তো প্রচুর ছবি আঁকা, তো তার জন্য আমি রেজাল্টও খুব ভালো ছিল আমার সায়েন্সে। কিন্তু মানে ভাগ্যচক্রে বোধহয় আমার আর্টিস্ট হওয়াটাই কপালে ছিল, যার জন্য হায়ার সেকেন্ডারি পরীক্ষার ঠিক 11 দিন আগে থেকে আমার টাইফয়েড হয়ে গেছিল। তো পরীক্ষা দেবো কি দেবো না ভাবতে বোঝা যাচ্ছে না। তখন ডাক্তার বললেন হ্যাঁ হ্যাঁ কাল পরীক্ষা দিতে যাবে। তো পুরো জার্নিটা, পরীক্ষাটা আমাকে সিক বেডে একা একটা ঘরে দিতে হয়েছিল। তো সেই ইয়েতে আমার রেজাল্ট খুব ভালো না হলেও আমি সায়েন্স নিয়েই কলেজে ভর্তি হলাম। তা আমার মন ওখানে কলেজে খালি বাকি। তারপরে যখন শুনলাম যে ফার্স্ট ইয়ারটাতে কিছু হয় না, সবাইকে সেকেন্ড ইয়ারে তুলে দেয়, তখন তো আরও শুরু করলাম। তারপরে আমি বললাম যে আমাকে এখান থেকে পাঠিয়ে দাও শান্তিনিকেতন, আমি ওখানে আর্ট নিয়ে পড়বো। তো তারপরে আমার দাদারও খুব শখ ছিল, এমন একটা হোমলি অ্যাটমসফিয়ার ছিল আমাদের মধ্যে। তো কোনো ভয় ডর বলে ভিতরে কিছু ছিলই না, প্রাণ খুলে ছবি আঁকার এটা থাকতো। আমরা গ্রামে চলে যেতাম ছবি আঁকতে, টিচারদের সাথেও যেতাম। তারপরে এসব করতে করতে গ্রাফিক নেওয়ার এটাই আমার বেশি আকর্ষণ করলো। আর তারপরে ওখানকার টিচারদেরও আমার মানে ওই ডিপার্টমেন্টের টিচাররাও খুব মনের মতো ছিল। আমাদের যিনি ছিলেন সনৎ কর, সোমনাথ হোর, তারপরে পরে এসেছিলেন লালুদা, তারপর ডেভিডদা ছিলেন, শান্তনুদা ছিলেন, যিনি নাকি কথা বলতে পারতেন না কিন্তু অপূর্ব টিচার ছিলেন। শুরু হয় তো সেইটাতে তখন আমি গ্রাফিকেই অ্যাপ্লাই করলাম এবং আমি পেয়ে গেলাম। তো কাজগুলো ভীষণ ইন্টারেস্ট। তো এগুলো তো ধরো লিনোলিয়াম, তারপরে কম্পোজ করে ছবি করি, এটা আমার অনেক এখনকার কাজ। তখন আমরা শিখলাম আর কি লিনো কাজ, এবং উডটাও তাই, উডও বাজারে আমরা কিনে আনতে পারি। তো ওই উডের টেক্সচার বা উডের কোয়ালিটি এগুলো দেখে আমাদেরকে উড কিনতে হয়, যাতে কাটার সুবিধা হয় ইত্যাদি। নানা রকমের কাটার রয়েছে, হ্যাঁ, সেইগুলো দিয়ে আমরা এগুলো কার্ভ করে প্রিন্ট করি। রোলার দিয়ে প্রিন্টিং ইঙ্ক আছে, সেই ইঙ্ক রোল করে তারপরে আমরা পেপার বসিয়ে ঘষে 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 চামচ দিয়ে প্রিন্ট করি। তো এই দুটোর প্রসেস এই। তারপরে হচ্ছে লিথোগ্রাফ করতে শুরু করলাম থার্ড ইয়ার থেকে। থার্ড ইয়ারে যখন আমরা গেলাম তখন আমাদের প্রথম লিথোগ্রাফ শুরু হলো। লিথোগ্রাফটা হচ্ছে লাইমস্টোন, এরকম স্কোয়ার লাইমস্টোন পাওয়া যায়, হয়তো 8 ইঞ্চি এরকম, বা আরও বড় স্টোনও আছে। তো সেইগুলোকে আমাদের প্রসেসিং করতে হয়, দুজন পার্টনার লাগে। সেই একটা স্টোনের উপরে আর একটা স্টোনকে রেখে তার মাঝখানে আমরা বালি দিই, বালিটাকে খুব ভালো করে ছেঁকে টেকে যাতে বড় কিছু না থাকে। লাইমস্টোন এমনি কি হয়, ওর কোয়ালিটিটা খুব সফট, ওর অবজর্ব করবার কোয়ালিটিটা থাকে। তো তখন আমরা ওইটা বালি দিয়ে ঘষে, ওটার যদি কোনো পুরনো ইমেজ থাকে সেটা পরিষ্কার করে একদম পলিশ টলিশ করে তারপরে আবার বালি দিয়ে গ্রেন করা হয়।
গ্রেন করে আমরা স্টোনটা রেডি করি। ওটা শুকিয়ে গেলে তারপরে আমরা চারধারে হোয়াইট ছেড়ে মাঝখানে ছবি আঁকি। তো ছবি আঁকাটা কোনো গ্রিজি মেটেরিয়ালস দিয়ে করতে হয়। তো গ্রিজি মেটেরিয়ালস বলতে আমাদেরকে স্টুডিও থেকে ক্রেয়ন বলে একটা জিনিস আছে চকের মতন, যেটা প্যাস্টেল কালারের মতন দেখতে হয়, ওটা দিয়ে আমরা আঁকতে শুরু করি। ওয়েদারের এতে গ্রিসটা ও অ্যাবজর্ব করে নেয়। হ্যাঁ, তো সেইটা আবার যতক্ষণ না আমরা ঘষে তুলবো ওটাও যাবে না আর কি। তো ওটা তারপরে প্রসেসিং করতে হয়। একটা গাম পাওয়া যায়, গাম অ্যারাবিক বলে যেটাকে, সেটা আমরা জলে ভিজিয়ে রেখে গাম করে হোয়াইট পোর্শন গাম করে দিতে হয় যাতে ওখানে কোনো ইঙ্ক না নিতে পারে। তো ওটার মধ্যে তো একটা গ্রেন থাকে, তো স্টোনের মধ্যে সেই গ্রেনগুলোতে একটা ক্রেয়নের অয়েলটা ঢুকছে আর যেখানে গাম করছে সেখানে গামটা ঢুকে যাচ্ছে। তো ওটা একদম সেট হয়ে যায়। হ্যাঁ, তো ওটা ওভারনাইট ছেড়ে দিয়ে আমরা পরের দিন ওটাকে আবার প্রসেসিং করে প্রিন্ট করতে হয়। জানি যে ক্যানভাসের উপরে একটা কোটিং দিয়ে তারপরে যে যেভাবে প্রসেস করে। তো গ্রাফিকেও আমাদের অনেক রকমের সুযোগ সুবিধা রয়েছে। তো সেইটা ওই উডকাটে আর লিনো কাটটা তো ব্লক বানিয়ে তারপরে প্রিন্ট করা হয়। লিথোতেও ওরকমই, লিথোতে প্রেস লাগে। হ্যাঁ, প্রেসের মধ্যে দিয়ে চালিয়ে ওর উপরে ইঙ্ক রোল করে, ইঙ্কটা শুধুমাত্র যেই পোর্শনে গ্রিজ রয়েছে, আমার ছবিটা রয়েছে, সেইটাই ক্যাচ করবে। আর সাদা পোর্শন যেহেতু সাদা গাম করা থাকে সেহেতু ওখানে কোনো ইঙ্ক ক্যাচ করবে না। আর ওটা সবসময় ওয়েট রাখতে হয়, ভিজিয়ে রাখতে হয় যতক্ষণ প্রিন্ট করব। তো রোল করে করে আমরা একটা একটা করে থ্রু প্রেস, লিথো প্রেস আলাদা পাওয়া যায়, লিথো প্রেসে আমরা প্রিন্টগুলো করি। তো এডিশন যে যত নেয়, আমরা ম্যাক্সিমাম এডিশন 300ও নিয়েছি। সেটা হচ্ছে যখন আমাদের পাঠ্যভবন স্কুলের বাচ্চাদেরকে বই করানো হতো সেই বইতে 300 পর্যন্ত আমরাই করতাম কিন্তু। আর তারপরে আর আমাদের নিজেদের কাজ প্রত্যেক বছর আমাদের বলে দেওয়া হতো এতগুলো কাজ জমা দিতে হবে। এক একটা সেশনে আমরা ওইভাবে শেষ করে কাজ জমা দিতাম। এটা হয়ে গেলে লিথো। লিথোর আমাদের দু ধরনের স্টোন আছে, একটা বেশ বড়, ওটা বোধহয় ডাবল, ছোট স্টোনটা ডাবল, বুঝেছো? তো ওটা সাইজ বেশ বড়, পেন্টিং এর মতন বেশ বড় বড় প্রিন্ট হয়। তো ওটাও ঘষে ওইভাবে একই প্রসেসিংয়ে তৈরি করতে হয়। তারপরে হচ্ছে এচিং। এচিং হচ্ছে আমাদের জিঙ্ক প্লেটে করতে হয়। এটাও খানিকটা উডকাটের মতোই, কিন্তু ওটাকে অ্যাসিডে বাইট করিয়ে আমাদের ইমেজটাকে বার করতে হয় আর কি। আর পিছনে লাগিয়ে একটা সলিউশন থাকে, সেটা আমরা লাগিয়ে দিই যাতে ওটা শুকিয়ে গেলে পেছনটা অ্যাসিড বাইট করতে পারবে না। তারপরে যখন আমরা ডিজাইনটা করে নিই, যার যা করবার করে নিয়ে তারপরে আমরা ওটা অ্যাসিডে বাইট করতে দিই। তো অ্যাসিডের স্ট্রেংথটা কীরকম থাকবে সেটাকে নিজেকে বুঝতে হবে। মানে কতটা স্ট্রং হলে অ্যাসিডটা গপ 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 করে খাবে, তাড়াতাড়ি খাবে, অনেক ডেপথ তৈরি হবে। আর যদি আমি হালকা কিছু চাই তো সেটা খুব লাইট অ্যাসিডে বেশিক্ষণ রেখে করতে হয়। তো অনেক সময় আমরা ওর মধ্যে অ্যাকোয়া করতে পারি, নানা রকম প্রসেস রয়েছে। হ্যাঁ, ওগুলো একটু দেখলে বা কাজ দেখলে বোঝা যায়। তো এচিংয়েও আমরা অনেক প্রিন্ট নিতে পারি। ওটা তো একদম জিঙ্ক প্লেট, অনেকগুলো স্ট্রং একটা ব্লক তৈরি হয়ে যায় না, তো ওটার জন্য আবার আলাদা প্রেস রয়েছে। ওখানে মানে প্লেটটাকে রেখে তার উপরে কিছু প্যাডিং দিয়ে, ইউজুয়ালি আমরা ফেল্টের প্যাডিং দিই, দিয়ে তারপরে রোলারে অ্যাডজাস্ট করতে হয় প্রেশারটা, সেই প্রেশার অ্যাডজাস্ট করে তারপরে আমরা প্রিন্ট নিই। আর এচিংয়ে যখন আমরা কালারের এচিং চাই তখন ওই প্লেটটাকে এমনভাবেই তৈরি করতে হয় যাতে হার্ড বা সফট রোলার ওর মধ্যে প্লে করতে পারে। সফট সেটা যে যে আর্টিস্টের কাজের যেরকম নমুনা, যে যেটা চায় সে সেইভাবে রোলারটা ইউজ করে। কখনো হার্ড রোলার আগে ইউজ করলো, তারপরে সফট রোলার ইউজ করলো, আবার সফট রোলার আগে ইউজ করে হার্ড রোলার করলো, নানা রকম যার যেরকম কম্পোজিশনে দরকার সেইটাই। হ্যাঁ, এটাই হলো এচিংয়ের প্রসেস। তো এখন এখানে অনেকেরই কাজ রয়েছে। তো কেউ এমবস নিয়েছে, মানে কিছু কালার না লাগিয়ে শুধু ওই ব্লকটা দিয়েই নিয়েছে, সেটা তুমি হোয়াইটের একটা এফেক্ট পাবে। তো তুমি যে হ্যাঁ
আচ্ছা আচ্ছা, যাই হোক, হ্যাঁ সে আমরা অনেকজনকেই পেয়েছি, বিদেশি আর্টিস্ট যারা এসছেন, কলকাতাতেও পেয়েছি, ওখানেও পেয়েছি, তারপরে নানা জায়গায় গিয়ে ওয়ার্কশপেও গেছি, যেখানে ওখানকার আর্টিস্টদের সাথে একসাথে কাজ করার সুযোগ হয়েছে। তো এইসব করতে করতে নানা রকম অভিজ্ঞতাও হয়, এবং নিজের কাজ করতে করতেও ব্রেনটা আরও এগিয়ে চলে আর কি। বেশ, তো এটা তো আপনার বেশ লম্বা একটা জার্নির গল্প শুনলাম, অনেক দিনের জার্নি। তো এই এতখানি রাস্তা পেরিয়ে এসে যারা আপকামিং আর্টিস্ট সবে পা বাড়াচ্ছে এই রাস্তার দিকে, তাদের জন্য আপনার কি বার্তা থাকবে? দেখো, এইটা তো প্রসেসিং এর একটা ব্যাপার থাকে, হ্যাঁ, তো প্রসেসিং এর বাইরে তো যাওয়া যায় না, পেন্টিং এও যা, গ্রাফিকেও তাই। তো এখন ওই বেসিক জিনিসগুলোকে নিজেকে রেখে তুমি তোমার কম্পোজিশন যেইভাবে পুট করবে, কেউ হয়তো শুধুই ফ্ল্যাট ব্ল্যাক দিয়ে, কিন্তু আমি আমার যেরকম ভালো লেগেছে আমি সেইভাবেই করেছি। তো টেকনিক্যাল ব্যাপারটা হচ্ছে সেইটাই। কেউ আবার হয়তো শুধুই যে জিঙ্ক প্লেট ব্যবহার করছে তা নয়, অন্য কিছু হয়তো ঢুকিয়ে দিচ্ছে সেইটার যাতে এমবস ব্যাপারটা আসে। তো অনেক অনেক ছবি দেখলেই বোঝা যায় যে অনেকে নানা রকম ভাবে এক্সপেরিমেন্ট করার চেষ্টা করে। একদমই একদমই। আর শুক্লাদিকে অনেক ধন্যবাদ, এত সুন্দর করে বেশ ঘুরিয়ে গ্রাফিকের অনেকখানি এরিয়া উনি আমাদের বুঝিয়ে বললেন, এবং যারা আগাম শিল্পী তাদেরও কিন্তু এই বিষয়গুলো জানাটা ভীষণ দরকার, এবং আশা করি এই কথোপকথনটা তাদেরও খুব কাজে লাগবে। আমাদের সঙ্গে আজকে আরও শিল্পীরা রয়েছেন, তাদের সাথেও কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন শিল্পী অভিজিৎ গাঙ্গুলি। অভিজিৎ বাবুকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই সরাসরি যে প্রশ্নটায় যাব, গ্যালারিতে ঢুকেই একটা মুখোশ চোখে পড়ছে, ছৌরা চেরে মুখোশের সাথে কিছুটা সিমিলারিটি পাচ্ছি আমরা আমাদের সাধারণ চক্ষুতে। তো এটা নিয়ে যদি ছোট্ট করে একটু দর্শকদের বলা যায়। পুরুলিয়া জেলা স্কুলে অনেকদিন চাকরি করেছি, সেই সূত্রে গভর্নমেন্ট স্কুলে। তো ওখানে পুরুলিয়াতে ছৌ নাচের এগুলো হতো, মুখোশগুলো, তারই চড়িদার থেকেই আমি ওটাকে মডিফাই করার চেষ্টা করেছি। কেননা ওখানে যে মূর্তিগুলো হতো একাডেমি স্টাইলে, সেখান থেকে একটু ব্রেক করার জন্য সেখানে এইগুলো মুখোশগুলোকে আরেকটু আধুনিক ডাইসে ফেলে নিয়ে, এবং শান্তিনিকেতনে পেপার পাল্প তৈরি হয় সেটাকে আরও ডেভেলপ করার জন্য চড়িদাতে আমি একটা ক্যাম্প করেছিলাম আমাদের সরকারি লেভেলে। তার থেকেই আমি উত্তরবঙ্গে একটা জানলা, আমাদের ছবির জানলা বলে বই বের করেছেন, এখানে ক্যাম্প হয়েছে দিনহাটাতে, উদয়ন ঘোর সেটা অর্গানাইজ করেছে তথ্য জনসংযোগ বিভাগ থেকে। তার থেকে এই মুখোশ আমার তৈরি, এবং এই মুখোশের বিশেষত এইখানেই যে ট্র্যাডিশনাল থেকে একটু করে ব্রেক করে নিয়ে আসা, এটাই আমার ব্রেকিং। এবং এই মুখোশ থেকেই মুখের ছবি এসছে। ছবিটার মধ্যে আমি এইটাই দেখাতে চেয়েছি যে এখনকার দিনে যে মোবাইল ব্যবহার হয়, মোবাইল হচ্ছে একটা ভাইব্রেশনের এই কাজ করে শুনেছি সায়েন্সের দিক থেকে, সেটা কিন্তু খুব চাইল্ডের দিক থেকে খারাপ। একটা নিউ বর্ন বেবি যখন জন্ম নিচ্ছে, তার খবর পাঠাচ্ছে একটা মোবাইলে, ওর দিক থেকে আরেকজন আত্মীয় উৎসাহতে তার পাঠাচ্ছে, কিন্তু ক্ষতিটা হচ্ছে রিসাইকেলভাবে ইউজটা, মোবাইল ইউজ করাটা এই বেবির ক্ষেত্রে খুবই মারাত্মকজনক হচ্ছে। সেটাকে আমি দেখাতে চাইছি সব ব্যাপারে মোবাইল, এবং এইখানেও তাই সেম। এখানে মুখ, মানে দুটো মুখ আছে, কিন্তু আমরা যে মোবাইলে এখন এটাকে বলে হেডফোন, সেই হেডফোনটাকে যেখানে সেখানে ইউজ করার পরে তাতে হয় কি, কান এবং এই বসন্তে এসে গেছে তার ইমোশনটাকে দেখানোর জন্য হেডফোনে একটা গান শুনছে, তাতে ওর বিস্ফোরিত চোখটা, ওই ইমোশনটা বেরিয়ে এসছে টুয়ার্ডস দ্য হেডফোন। এটাই আমার বিশেষত, এটা নিয়ে এগিয়ে চলেছি। এবং এই নিয়ে ছবি ম্যাক্সমোলার ভবনেও রিসার্চের একটা কাগজও চলছে আমার, যে হিউম্যান অ্যাক্টিভিটি নিয়ে, এবং মানুষ, মেয়েদেরকে যে কাজ, তাদেরও কাজের যে নমুনাগুলোকে এখন কাজের গুরুত্ব দেওয়া হয় না, যেমন সেগুলো নিয়ে আমার একটা বই বেরিয়েছে। আর এই সিরিজগুলো হচ্ছে মোবাইল নিয়ে, মোবাইলের ব্যাড ইউজ এবং সেটা এফেক্ট টু এই হিউম্যান বডির উপরে, সেটাকে এফেক্ট করার জন্যই সুন্দরভাবে আমি প্রচ্ছন্নভাবে দেখানোর জন্য চেষ্টা করছি। দিস ইজ মাই ফ্যাক্ট। অনেক ধন্যবাদ। এই যে
সামাজিক বিভিন্ন সমস্যাগুলো বা আমাদের দৈনন্দিন জীবনে যে সমস্যাগুলো সেটাকে পাশ কাটিয়ে বেরিয়ে যাচ্ছি, সেই সমস্যাটার মধ্যে আমরাও রয়েছি, কিন্তু সেটাকে আমরা আঁচ করতে পারছি না, সেটাকে আমরা ধরতে পারছি না, কিন্তু দিনের শেষে তার এফেক্টটা গিয়ে পড়ছে আমাদের ওপরেই। এইটাকে খুব সুন্দর করে শিল্পী তার কাজের মধ্যে দিয়ে তুলে ধরেছেন। এবং এই যে প্রতিনিয়ত শিল্পীদের যে সামাজিক বার্তা, আমাদেরকে ভালো থাকার এবং আমাদের সমাজকে সুস্থ রাখার যে বার্তা, সেটাও কিন্তু বারবার এই কাজের মধ্যে দিয়ে ফুটে উঠেছে। খুব সুন্দর করে গুছিয়ে কাজের মধ্যে দিয়ে ফুটিয়ে তোলার পাশাপাশি সেটা আমাদের সামনে বলেও গেলেন শিল্পী অভিজিৎ গাঙ্গুলি। চলুন এবার আমাদের আজকের পরবর্তী শিল্পীর সাথে কথা বলি। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন শিল্পী জ্যোতির্ময় রায়চৌধুরী। অসাধারণ স্কাল্পচার দুটো চোখে পড়ছে গ্যালারিতে ঢুকেই। স্যারকে আমি ওঙ্কার বাংলার পর্দায় স্বাগত জানাচ্ছি। প্রথমেই সোজাসুজি প্রশ্নেতেই চলে যাই, মানে এতটা অ্যাট্রাকটিভ স্কাল্পচারগুলো যে অন্য প্রশ্নের দিকে প্রথমে যাওয়া যাচ্ছে না। তো কোন মিডিয়ামে করা এটা মূলত? এটা ব্রোঞ্জের পুরো করা একদম। আচ্ছা, এই যে ব্রোঞ্জের মধ্যে দিয়ে এতখানি সরু সরু সূক্ষ্ম ডিটেলিংকে ফুটিয়ে তোলা, এটার প্রসেসিংটা কিভাবে হয়? এটার প্রসেসিংটা দেখুন, প্রথমে যা কিছু করতে হবে কমন ক্লেতে করতে হবে, অর্থাৎ মাটিতে, তারপরে ওয়্যাক্সে করতে হবে। এই ডিটেলিংগুলো পুরোটাই ওয়্যাক্সে করা, মানে বিজ ওয়্যাক্স বলে একটা ওয়্যাক্স আছে, এত নরম, তাকে মাটির মতন করে ব্যবহার করা যায়। এবার সেটাকে ফায়ারিং করে মেটালে ট্রান্সফার করতে হয়, সেভাবেতেই করা। বেশ। তো এখানে যে দুটো স্কাল্পচার দেখতে পাচ্ছি, প্রথমেই ঢুকে চোখে পড়ছে বোধিবৃক্ষ। তো এইটা নিয়ে এবং আর একটা স্কাল্পচার নিয়ে, দুটো নিয়ে একটু ছোট্ট ছোট্ট করে আমাদের গল্প বলতে হবে, যে ছবির পেছনের যে গল্প থাকে সেই গল্প। দেখুন, এটা বোধিবৃক্ষ, আমি বুদ্ধ নিয়ে অনেক কাজ করেছি। তার মধ্যে এই বোধিবৃক্ষটা একটা তো ছায়া, দেখবেন এটার পিছনে একটা ছায়া আছে, ওই ছায়াটা খুব ইন্টারেস্টিং। স্কাল্পচার তো লাইট অ্যান্ড শেড, পিছনে যে শেডটা আছে সেটাতে আরও সুন্দর ফিল করা যায় যে একটা বট গাছ ছায়া। তো সেই ছায়াটা আমাদের প্রত্যেকেরই প্রাথমিকভাবে কিছু দরকার হয়। যেন আমার ছায়াটা হচ্ছে আমার বাবা মা। আজকে আমার বাবা মা না থাকলে আমার মাথার উপরে আজকে আমি এই জায়গায় আসতে পারতাম না। তো আমি এই বোধিবৃক্ষটা সেইখান থেকেই ভেবেছি যে আমার ছায়া, এটা আমি ওটা ছায়া, দুটো মিলেমিশে একটা বোধিবৃক্ষ হয়েছে। বেশ, ওদিকে আরো খুব সুন্দর একটা স্কাল্পচার আছে, সেটা নিয়েও আমরা একটু গল্প শুনি। হ্যাঁ, এইটা এই নাচ করছে, নাচের যে কত্থক নাচ, কত্থক বেসিক্যালি এটা কত্থক নাচ। কত্থকের যে তার ঘাগরাটা, তার সেই ঘুরে 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 যে বসে যে ঘাগরাটা, সেই সৌন্দর্যটাকে আমি এটা স্কাল্পচারের মধ্যে দিয়ে ধরার চেষ্টা করেছি। কেন আমি নাচ ভালোবাসি, নাচের আমার অনেক কাজ আছে, এটা একটা কাজ। এছাড়া ওড়িশি ডান্স নিয়ে আমার অনেক কাজ আছে, সেগুলো এত রিয়ালিস্টিক না, ফর্মেটিকলি। আমি ওড়িশি ডান্স নিয়ে যে কাজগুলো করেছি সেটা হচ্ছে আমাদের রিচুয়ালে যে সমস্ত পুজো আচ্ছায় যে সমস্ত আমাদের পট ব্যবহার হয়, তার মধ্যেই কিছু নাচের ছন্দ লুকিয়ে আছে, সেই ছন্দগুলিকে আমি করেছি। তার মধ্যে থেকে এটা একটু অন্যরকম। আচ্ছা, এই যে মিডিয়াম হিসেবে ব্রোঞ্জকে বেছে নেওয়া, এটার পেছনে মেন ব্রোঞ্জ আমি যে ধরনের কাজ করি, আমি উড, স্টোন সবেতেই কাজ করেছি, টেরাকোটাও কাজ করেছি। তবে এই ব্রোঞ্জে অনেক ডিটেলিং এবং অনেক সুন্দর কাজ করা যায়। এবং এইগুলো তো দেখুন আমি খরচা করে করছি, এইগুলোর যদি পৃষ্ঠপোষক থাকার দরকার আছে। তো পৃষ্ঠপোষক যাকে আমি কাজটা, যে আমার কিনবে, সে তো একটা তার অ্যাস্থেটিক ভ্যালু তো দেখবেই, প্লাস তার মেটেরিয়ালসটা দেখবে, যাতে সেটা ভেঙে না যায়, থেকে যায়। ভূমিকম্প হলো, অমুক হলো, তমুক হলো, কিন্তু এটা থেকে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে না, যে পরে আবার মাটি খুঁড়ে বার করে তাকে জুড়তে হবে না, এটা থেকে যাবে, যেখানেই থাকুক থেকে যাবে। মিডিয়ামটা এই ব্রোঞ্জ, এই মিডিয়ামটা ভীষণ এফেক্টিভ, কস্টলি, এক্সপেন্সিভ, কিন্তু করতে পারলে থেকে যাবে। একদমই, বোধহয় একটা সাস্টেনেবল মিডিয়াম ভীষণ প্রয়োজন হয়ে পড়ে এই ক্ষেত্রে। এক্সপেন্সিভ, কিন্তু করতে পারলে একবার থেকে যাবে। মানে ধরুন এটা
যেই কিনুক বা যার বাড়িতেই থাকুক বা যাই করে করুক, তার কাছে থেকে যাবে, কেন এর ভ্যালু কমবে না। এই ব্রোঞ্জের ভ্যালু দিন দিন বাড়বে, প্রতিদিন বাড়বে। কেন অনেকে তো অনেক রকমভাবে কেনে, তার একটা অ্যাসেট হিসাবে। তাকে আমি কি দিতে পারলাম, এই হচ্ছে পুরো ব্যাপারটা। তাকে ঘরে এমনভাবে রাখতে হবে না যে ঘরে একটা ধাক্কা লাগলে পড়ে গেলে সে ভেঙে যাবে, তার টেনশন হবে না। এই কাজ, এই সেরামিক্সের কাজ, একটা তাকে ঠিক সেভাবে যত্ন করে এক জায়গায় রাখতে হবে তার বাড়িতে, যাতে সেটা কারোর ধাক্কা লেগে পড়ে গিয়ে তার টেনশন হবে, উন্মুখ থাকে, তাকে একটা সুন্দরভাবে রাখতে হবে। আমার চিন্তা ভাবনা সেইখান থেকেই যে ব্রোঞ্জের না, আমার নিজের স্টুডিও নিজের ভাবে করি সব কিছু। আচ্ছা, এই যে যারা দর্শক বা যারা ক্রেতা, তাদের কথা ভেবে শিল্পীর মিডিয়াম চয়েসের বিষয়টা তো আমরা দেখলাম, কিন্তু এই কলকাতায় দাঁড়িয়ে শিল্পীদের শিল্প বাজার অ্যাকচুয়ালি কতটা প্রোভাইড করতে পারছেন অডিয়েন্স? বাজার তো কলকাতা সেভাবে নেই, সারা ভারতবর্ষে তো বাজার নেই। দেখুন আমাদের এখানে মানুষের পয়সা হলে সবার আগে বাড়ি করবে, বাড়ি করা হয়ে গেলে তার থেকে বেশি পয়সা হলে একটা গাড়ি কিনবে, তার থেকে বেশি হয়ে গেলে একটা 2 কোটি টাকা 3 কোটি টাকার গাড়ি কিনবে। শিল্প কিনবে না, শিল্প কিনবে না। কেন কিনবে না? সেটা আমাদেরই দোষ। আমরা তাদেরকে বোঝাতে পারিনি, তাদেরকে এখানে গ্যালারিতে আনতে পারিনি, তাদের বোঝাতে পারিনি, সেই শিক্ষায় শিক্ষিত হতে পারিনি। দোষটা আমাদেরই, তাদের দোষ না। দোষটা আমাদেরই, শিল্পীদের। আমরা শুধু শিল্পীরা শিল্পকর্ম করেই গেছি, কিন্তু এর পেছনে শিল্পকর্ম করব কি করে? সবার আগে দেখুন, আমার এক হাতে থালা এক হাতে শিল্প, কোনটা আমি আগে নেবো? অবশ্যই থালা নেবো, কেন আগে তো আমি বাঁচবো, তারপরে তো আমি শিল্প করবো। তো সেই বাঁচাটা তো আমাকে ভাবতে হবে যে আমি কি করে বাঁচবো। আমরা করতে পারিনি, আমরা করতে পারি যে যার মতন স্বার্থপরের মতন যে যার মতন কাস্টমার জোগাড় করে বিক্রি করছি। কিন্তু আমরা এই শিল্পপতিদের এই জায়গায় নিয়ে আসার আমরা পারি, এটা আমাদের ড্রব্যাক, ভীষণ ড্রব্যাক। পশ্চিমবঙ্গে এটা খুব ড্রব্যাক। একদমই। এই যে শিল্পীর গল্পের পাশাপাশি শিল্পীর নিজস্ব মিডিয়াম চয়েস থেকে শুরু করে তার কাজ ফুটিয়ে তোলার প্রসেসের পাশাপাশি এই যে বাস্তবতাটা, যে রিয়েলিটিটাকে পার করে একজন শিল্পীকে বেঁচে থাকতে হচ্ছে, সারভাইভ করতে হচ্ছে, সেটাকেও কিন্তু আমাদের শিল্পী খুব গুছিয়ে সুন্দরভাবে তুলে ধরলেন আপনাদের সামনে। কোথাও গিয়ে কিন্তু আমাদের সমাজের জন্য যে শিল্পীরা প্রতিনিয়ত করছেন, সামাজিক রূঢ়তাকে যারা কাটিয়ে তোলার চেষ্টা করছেন, সমাজের বিভিন্ন বিষয়ে বার্তা দিয়ে যারা প্রতিদিন চেষ্টা করছেন আমাদেরকে আরেকটু বেটার করার, আমাদের চিন্তা ভাবনাটাকে আরেকটু ক্ল্যারিফাই করার, কোথাও গিয়ে বোধহয় দিনের শেষে সেই সমাজেরও একটুখানি দায় বর্তায় শিল্পীদের প্রতি। অসাধারণ একটা কথাবার্তা হলো। আর এই কথাবার্তার শেষে শুধু এইটুকুই বলা যায়, শিল্পীরা তাদের দায়িত্ব পালন করে যাচ্ছেন, আমরা কতটা পারছি তাদের প্রতি আমাদের যে দায়িত্ব সেটা পালন করতে। আজকে তিনি দাঁড়িয়েও কেন একজন শিল্পীকে শিল্প চর্চা করার আগে তার সারভাইভ করার কথাটা ভাবতে হবে, এইটা নিয়ে বোধহয় শুধুমাত্র কোনো উপরমহলকে বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ বডিকে প্রশ্ন করলে না, কোথাও গিয়ে আঙুলটা আমাদের নিজেদের দিকেও তুলতে হয়। অসাধারণ একটা এপিসোড হলো বর্ষিয়ান শিল্পীদের সাথে কথাবার্তা। আর শেষে এই যেটুকু বললাম, একটা এপিসোড নিয়ে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন আর দেখতে থাকুন ওঙ্কার বাংলা। নমস্কার।